এই পুরো এলাকা জুড়ে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ চলছে। যদি এমন একটা ক্যারাভ্যান আমার থাকতো যেটাতে আমি ঘুমাতে পারবো, রান্না করতে পারবো, এমনকি একটা ওয়াশরুমও থাকবে। হাই সিসির চ্যাসিস লাগবে, বেশি সিসি বেশি হর্স পাওয়ারের চ্যাসিস এবং টায়ারের সাইজ বড় হবে, চ্যাসিসটা একটু লং হবে, এর মধ্যে ক্যারাভ্যানগুলো করা সম্ভব। আমি নিজে মানুষটা খুব ভ্রমণ প্রিয় মানুষ, নিজে যেমন ঘুরতে পছন্দ করি ঠিক তেমনিভাবে পরিবার নিয়ে ঘুরতে আমার খুব ভালো লাগে। তবে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে আমি একটা জিনিস মিস করি, সেটা হচ্ছে ক্যারাভ্যান। যদি আমার এমন একটি ক্যারাভ্যান থাকতো যেখানে আমার শোয়ার জায়গা রয়েছে, একটা কিচেন রয়েছে যেখানে আমি রান্নাবান্না করে খেতে পারছি, একটা ওয়াশরুম রয়েছে, কিন্তু বিশ্বের অনেক নামি দামি প্রতিষ্ঠান এই ক্যারাভ্যান প্রস্তুত করে যেগুলোর দামও কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আমি চিন্তা করে দেখলাম যে এমন একটা জায়গা, যেহেতু বাংলাদেশে অনেক আগে থেকে এই বাসের বডি তৈরি করা হয়, আমি এখন যে জায়গাটা আছি সেই জায়গার চারপাশে কিন্তু এরকম চেসিসের উপরে বাসের বডি তৈরি করা হচ্ছে। তাই জায়গাটি আমি খুঁজে বের করেছি যে আমার চাহিদা মতো যদি আমি একটা ক্যারাভ্যান তৈরি করে নিতে পারি। স্বাগত জানাচ্ছি ভোবোর ব্র্যান্ড নিউ একটা এপিসোডে, সঙ্গে আছে আমি গালিবি ব্রেন। আমি যে ক্যারাভ্যানটার খোঁজ করছি, কিংবা আসলে যেইখানে ক্যারাভ্যানটা বানানো যায়, এই গাড়িটা, এই যে আমরা যেটা কোস্টার হিসেবে চিনি, রোডে মোটামুটি মিনি বাস, এটা এখন পর্যন্ত রেডি করা হচ্ছে, ভেতরে কোনো সিট বসানো হয়নি এবং পুরো গাড়ির বাইরের যে এক্সটেরিয়র কাজ সেটা মোটামুটি কিন্তু এখন শেষের দিকে, ইন্টেরিয়র কাজটা এখন চলছে। আর এখানে এক্সটেরিয়রের একটা কাজের মধ্যে নিশ্চয়ই এটা গ্লাস লাগানো হচ্ছে, তাই না? হ্যাঁ, গ্লাস লাগানো। আচ্ছা, এটা কি ধরনের গ্লাস লাগানো হচ্ছে? এবং নিশ্চয়ই এটা তো এসি বাস, তাই না? এই বিষয়টা তো নজরে রাখতে হচ্ছে যাতে করে ভেতরের হাওয়া বাইরে কিংবা বাইরের হাওয়া ভেতরে না ঢোকে। এটা আপনার ডবল পার্ট লেমিনেশন গ্লাস। ডবল পার্ট লেমিনেশন গ্লাস। এটা এই গ্লাসটা হলে কি হয়? এটা আপনার বাইরের সূর্যের তাপটা ভিতরে প্রবেশ করবে না, গাড়িটা সবসময় ঠান্ডা থাকবে। আর এটা আপনার একেবারে ভেঙে ঝুরঝুরে পড়ে যাবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এই যে আপনারা যে এটা নিশ্চয়ই হাতে তো সেট করছেন, তাই না? হ্যাঁ, হাতে। মানে কতটা নিখুঁতভাবে হচ্ছে কাজটা? হ্যাঁ, অনেক নিখুঁত, 100%। আচ্ছা, এই গ্লাসটা লাগানোর পরে এটা কি আঠা দিয়ে লাগাই? এগুলো ভিতর দিয়ে সিলিকন হবে, আবার বাইরে দিয়ে সুন্দর করে সিলিকন হবে। সিলিকন হবে? এটা তো রোদে তো সিলিকন তার পুড়ে যায় না? না, এগুলো আপনার ওয়াটারপ্রুফ এবং হিট প্রুফ। আচ্ছা, তবে এই গাড়িটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেহেতু এখনো সিট বসানো হয়নি এই গাড়িতে, তাই ক্যারাভ্যানের বেড কোথায় বসবে, কিচেনটা কোথায় হবে, ওয়াশরুমটা কোথায় হবে, এটা খুব পারফেক্টলি কিন্তু বোঝা যাচ্ছে যে কোথায় কি বসানো যেতে পারে। এই জায়গায় কিন্তু একটা দারুণ উদাহরণ আছে, সেটা হচ্ছে যে আমরা যে গল্পটা জানি যে চেসিসের উপরে একটা কাঠামো দাঁড় করায়, এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু পুরোপুরি চেসিসের উপরে এখন সেটাকে দাঁড় করানো হচ্ছে। কিন্তু ঠিক তার পাশে আবার দেখতে পাচ্ছি যে সেখানে যে চেসিসের চারপাশে যে স্টিলের যে পাত দিয়ে চারপাশের কাঠামোটাকে যখন ঢেকে দেওয়া হয়, সেটাও কিন্তু পাশে হচ্ছে। অর্থাৎ দুটো কাজই পাশাপাশি চলছে। এই পুরো একটা এলাকা, অনেক বড় একটা কিন্তু এলাকা, এই পুরো এলাকা জুড়ে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ চলছে। একটা বাস বানাতে যা যা দরকার হয় তার সব কিছু কিন্তু এখানে হচ্ছে। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। এইখানে আপনারা কি করছেন? মানে আমরা ওইখানে দেখতে পেলাম যে পাল্লা বলতে পাল্লা। আচ্ছা, হাইট পাল্লা বানাইতেছি, মানে হাইড্রোলিক গিয়ার। আচ্ছা, এটা কি এই বডি, মানে যে স্ট্রাকচারটা আপনারা দাঁড় করিয়েছেন সেটারই কি অংশ? হ্যাঁ, সেটা। আচ্ছা, এই স্টিলের পাত কেটে কেটে যে করেন, নিখুঁতটা হয় কি করে? নিখুঁতটা হয় আমরা মেটেরিয়াল দিয়া আড়া দিয়া ব্যবহার করি, তারপর পাইপ ব্যবহার করি, এটার ভিতরে সকেট জাম্পার আছে ইত্যাদি, আর নানান ইত্যাদি দিয়ে ব্যবহার করে একটা মেটেরিয়াল ফিনিশিং তৈরি করি।
তাহলে সবকিছু অ্যাকুরেটই হয় না? জি accurate। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করেন তাহলে। আচ্ছা। এই জায়গায় একটা বিষয় আমার নজরে পড়েছে, সেটা হচ্ছে যে যা কিছু হচ্ছে সব কিছু ম্যানুয়াল। অর্থাৎ একটা নতুন একটা চেসিস আসার পরে তার উপরে যে স্ট্রাকচারটা তৈরি করা, সেখানে লোহার অনেক বড় বড় পাত দিয়ে তারা করছে, কাটাকাটি করছে, হাতে কাটাকাটি করছে, এবং এরপরে যে সিটটা তারা বসাচ্ছে সেই সিটটাও কিন্তু হাতে কাটছে। এবং এখানে একটা যে কাজ চলছে, সিট বাঁকানোর যে কাজ, অর্থাৎ এই বিভিন্ন জায়াসে যে সিটগুলো যে যারা বসাচ্ছে সেটাও কিন্তু এরকম কেটে হাতে সেটা বাঁকা করে কিংবা একটা শেপে নিয়েছে, তারপর কিন্তু এগুলো তারা বসাচ্ছেন। অর্থাৎ পুরো কাজটাই হচ্ছে একটা ম্যানুয়ালি প্রক্রিয়ার মাধ্যমে। আর আমার আশেপাশে আমি যা কিছু দেখতে পাচ্ছি, এখানে মিনি বাস রয়েছে, নন এসি বাস রয়েছে, এসি বাস রয়েছে, এমনকি স্লিপার বাস পর্যন্ত রয়েছে। ঠিক এই পাশে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্লিপার বাস তারা পুরো স্ট্রাকচার তৈরি করে রেখেছে, এবং কিছুদিন পরে হয়তো সেখানেও এই নতুন করে আবারও সব কিছু বসিয়ে এটাকে রেডি করবে। এছাড়া আরও একটা প্রক্রিয়া এখানে হয়, সেটা হচ্ছে আগের যেই বাসগুলো থাকে, অর্থাৎ পুরনো বাস, এটার অনেক সময় দেখা যায় ওদের স্ট্রাকচারটা ঠিক থাকে, শুধুমাত্র বাইরের কাঠামোটা নষ্ট হয়ে যায়। সেই জায়গায় তারা ওই তখন পুরো বাইরের কাঠামোটাকে পুরো বের করে দিয়ে শুধুমাত্র ভেতরে যে কাঠামোটা থাকে সেটাকে রেখে আবারও নতুন করে বাস তৈরি করে। আমার ঠিক পেছনে একটা বিশাল বড় পেইন্টের বুথ রয়েছে, এর মধ্যে একটা আমরা বাসও দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে একটা কমপ্লিট পেইন্ট করা বাস। আমার সঙ্গে আছেন খোকন ভাই, আপনি টেকনিক্যাল বিষয়গুলো দেখেন, এখানে জিএম হিসেবে আছেন। এরকম একটা বুথ তৈরি করে তার মধ্যে পেইন্ট করার এটা আসলে অ্যাডভান্স টেস্টটা কি? অ্যাডভান্স টেস্টটা হইলো এটা এক নম্বর হইলো আমরা পেইন্টের কোয়ালিটি বাইরের বিশ্বের সাথে সামঞ্জস্য রাখি করতে পারতেছি। তারপরে হইলো পরিবেশ বান্ধব বহির্বিশ্বে যেইভাবে পেইন্টগুলো হইতেছে কোয়ালিটি সম্পন্ন, সেইভাবে আমরা এখানে কোয়ালিটি মেনটেন করে গাড়িগুলোর কাজ করতেছি, পেইন্ট করতেছি। আচ্ছা, মানে এই যে আমরা বিভিন্ন সময় দেখেছি, এর আগেও আমি দেখেছি যে গাড়ির পেইন্ট দেখছি, প্রাইভেট কারের, বাসের পেইন্ট আর প্রাইভেট কারের পেইন্ট দুটো কি পার্থক্য আলাদা আছে নাকি একই রকম? না, এমনি বাইরে হয়তো অন্যভাবে করে, কিন্তু আমাদের এখানে আমরা যে পেইন্টটা যে কেমিক্যালগুলো ইউজ করতেছি, প্রাইভেট কারের যে পেইন্ট ইউজ, এটা এখানে সেম একই জিনিস আমরা ইউজ করতেছি। আচ্ছা, তাহলে কোয়ালিটির দিক থেকে একই রকম, মানে দেখতেও বাইরে থেকে একই রকম লাগে? বাইরের থেকে বিভিন্ন দেশের থেকে যারা পেইন্ট সাপ্লায়ার আছে তাদের এক্সপার্ট আসে, আইসা আমাদের টেকনিশিয়ানদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় সবসময়, কি প্রসেসগুলো কীভাবে কাজ করতে হবে না হবে, তাহলে ওই কোয়ালিটিটা মেনটেন হবে, সেই সিস্টেমগুলো শিখিয়ে দেওয়া যায়। এই যে এত বড় একটা বাসকে পুরোপুরি হাতে পেইন্ট করাটা আসলে এটা কেমন সময় সাপেক্ষ ব্যাপার? এটা আমরা একটা গাড়ির কাজ করতে সর্বোচ্চ 10 দিন সময় নিই। আর আমাদের এই পেইন্ট বুটটা হইলো হিট পেইন্ট বলতে এটা হলো টেম্পারেচার কন্ট্রোল প্লাস হইলো ময়শ্চারাইজার কন্ট্রোল, এই জিনিসগুলো এখানে কন্ট্রোল করা হয়, যার জন্য কোয়ালিটি সম্পন্ন পেইন্ট আমরা পাইয়া থাকি। আচ্ছা, আপনি যে ধাপের কথা বললেন, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি যেগুলো একেবারে পিওর শিট, যেগুলো মেটালিক কালার আমি দেখতে পাচ্ছি। প্রথমত তো গাড়িগুলো এরকমই থাকে, দেখতে তো এরকমই হয়, তার উপরেই তো ধাপে ধাপে পেইন্টটা করা হয়। হ্যাঁ, আমরা এখানে একটা গাড়ি যখন এটার বডি মেটালগুলা লাগে যায়, তার পরবর্তীতে আমরা এটাকে 7টা স্টেপে, আমরা এখানে 7টা স্টেপ ফলো করি। আচ্ছা আচ্ছা, 7টা স্টেপ ফলো করে আমরা একটা গাড়ির কাজ সম্পূর্ণ পেইন্টের কাজটা কমপ্লিট করি। আপনি তো টেকনিক্যালের বিষয়টা দেখেন, এই এত বড় একটা গাড়ি রোডে চলে, এতগুলা মানুষকে নিয়ে চলে, একটা সেফটির একটা বিষয় আছে। জি জি, সেফটির ব্যাপারগুলো আপনারা কিভাবে নজর রাখেন? যে গাড়ির উপরে আমরা অনেক সময় দেখি যে গাড়ি রাস্তায় যখন চলে একটু বাঁকা হয়ে থাকে, নানান ধরনের সমস্যা হয়। এই যে এই ব্যাপারগুলো আপনারা কি কি জিনিস লক্ষ্য রাখলে একটা পারফেক্টলি একটা বডি তৈরি করা হয়?
এখানে আমরা প্রথমত হইলো আমরা যে ফ্লোর গাড়িটা যেখানে স্যাসিসটা প্রথমে কাজ করার জন্য প্লেস করি, আমাদের ফ্লোরটা একবার হলো ওয়াটার লেভেল। ওকে, আমরা বডিটাকে স্যাসিসটাকে ওয়াটার লেভেল করিয়া তারপরে যাই আমরা স্ট্রাকচারে কাজগুলো করি। তারপরে মেটালগুলো আমাদের ওইভাবে সিলেক্ট করা আছে, বডির ওয়েটটা যেন আমাদের ইন্টারন্যাশনাল যে গাইডলাইন্স আছে যেই কোম্পানির যেই স্যাসিসটা, সেই ওয়েট থেকে যেন না বাড়ি যায়। রেয়ার ওভারহ্যাং বলতে পিছনে যেন আমরা বাড়তি করি না, সামনে বাড়তি করি না, সাইডে বাড়াই না, যে এই গাইডলাইন আছে ওই কোম্পানির, সেই গাইডলাইন অনুযায়ী করি। খোকন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম। জি, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আমি এখন যে গাড়ির মধ্যে আছি, স্বাভাবিকভাবে যারা চিন্তা করে তারা হয়তো এই গাড়িতে ভ্রমণ করতে কেউ চাইবে না। তবে যেহেতু আমি একটা গাড়ি তৈরি কারখানায় আছি, আমি এই গাড়িটা কারা তৈরি করছে সেই ব্যক্তির সাথে যদি আপনাদের পরিচয় করিয়ে দেই। বেলাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বেলাল ভাই, প্রথমের মানে মাথায় যেটা ঘুরতেছে যে আমি আসলে এখানে আসলে ক্যারাভ্যানের কোর্স করতে চাই, এখানে ক্যারাভ্যান বানানো যায় কিনা, কারণ আপনি তো আপনার এই ওয়ার্কশপে নানান ধরনের বাসের বডি আপনি তৈরি করছেন। কিন্তু এখন যেই মানে এটাকে কি বলবো, যে গাড়ির মধ্যে আমরা বসে আছি, সেই গাড়ির গল্পটা কি? এটা তো ডিজিটাল পিজনার ভ্যান বলা হয়। আমি এটাকে মানবিক এবং বাংলাদেশে পিজনার মনে হয় এটা ভ্যান মনে হয় প্রথম, না? হ্যাঁ প্রথম। এটাকে ডিজিটাল ক্যারাভ্যানের পরিবর্তে আমি বলতে পারি মানবিক পিজনার ভ্যান। এই জন্য বলতে পারি এটা কারণ আমাদের দেশে যে পিজনার ভ্যানগুলো আছে মূলত এগুলো আপনার সব নন এসি, এবং যখন আমাদের রোদ উঠলেই তাপমাত্রা 38-40 ডিগ্রি সেলসিয়াস হয়, আর যখন পিজনারদের ওই গাড়িতে আনা নেওয়া করে সেখানে তাদের খুব কষ্ট হয়, ফ্যান নাই এবং চারপাশে এত পরিমাণ মেটালের হিট। উভয় হিটে রোদের যদি 38 ডিগ্রি সেলসিয়াস থাকে, মেটালের হিটে এটা আরও ডবল হয়ে যায়। এই পিজনারদের অনেক কষ্ট হয়। সেই কষ্টের কথা চিন্তা করে 2024 সালে বেশ কিছু ডিজিটাল শীতাতপ নিয়ন্ত্রিত পিজনার ভ্যান আমাদেরকে অর্ডার করে ইসুজু জাপানি চ্যাসিসের উপরে এবং আমাদের বডি করা, যেটা কি প্রথম থেকে আমাদেরকে বলা হয় যে লং লাস্টিং করবে এবং এটার মধ্যে পিজনাররা খুব ভালোভাবে যাতায়াত করতে পারবে এবং তারা এখানে বসে কি কথোপকথন করবে এটা সেন্ট্রাল দেখতে পারবে। মানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে এবং তারা কি করতেছে তাদের পুরো বিষয়টা মনিটরিং করতে পারবে, যে এই যে হাজত থেকে তাদেরকে আদালত পর্যন্ত নিয়ে আসে এই পুরো জার্নিটাতে। আর এই সময় মনে এই প্রিজন ভ্যানটা সব থেকে বেশি আলোচিত ছিল, কারণ যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এর আগে কখনো বাংলাদেশে ছিল না, এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এটা অনেক আলোচিত। বেলাল ভাই, তাহলে এতটুকু বোঝা গেল যে আপনি যে মডিফাই বডি তৈরি করা, এই এক্সপিরিয়েন্স আপনার যথেষ্ট রয়েছে। আচ্ছা বেলাল ভাই, আমি যখন আপনার এই ওয়ার্কশপের মধ্যে যখন আসলাম, তখন মানে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন চেসিসের উপরে বডি বানানো হচ্ছে। কোন কোন চেসিসের উপরে এই বডি আসলে বানানো হয়? আমরা একদম 12 সিট থেকে 62-67 সিট পর্যন্ত বাস তৈরি করি। সেখানে টাটা আছে, আইশার আছে, অশোক লেল্যান্ড আছে, ইসুজু আছে, এইসব ধরনের চেসিসের মধ্যে করি। এবং তাদেরও সিটের যে সংখ্যার কথা বলেন, এটা কি আগে থেকে ওই চেসিসের উপরেই, এটা কি বিআরটির কোনো নির্দেশনা আছে যে এই চেসিসের উপরে এত সিটের বাস হবে? হ্যাঁ, বিআরটির নির্দেশনা আছে এবং বিআরটির নির্দেশনা মোতাবেকই আমরা বাসটা বডি ফ্যাব্রিকেশন করে থাকি। এই যে আমি ঠিক পেছনে, আমার মনে হয় এটা মনে হয় 42 অথবা 41 সিটের মনে হয় বাস, না নন এসি? এটা 41 সিটের বাস। 41 সিটের বাস। এটা কোন চেসিসের উপরে করা? এটা মার্সিডিজ বেঞ্জের উপরে করা। মার্সিডিজ বেঞ্জের। বেলাল ভাই, ওইদিকে তো আরো কর্মযজ্ঞ চলছে। আপনি যে সেফটির কথা বললেন, হ্যাঁ, মানে এই ম্যানুফ্যাকচারের সময় এই সেফটির বিষয়টা আপনারা কিভাবে নজরে রাখেন? এটা নজরে রাখি যখন আমরা চ্যাসিসটা বুঝে পাই, চ্যাসিস এটা অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আগে চ্যাসিসকে লেভেল করে নেই। চ্যাসিস লেভেল করবার পরে এই যে এখানে যে আপনার চেসিসগুলো রেখে দিয়েছেন, জি, চ্যাসিসগুলো আমরা আগে লেভেল করে নিই। লেভেল করার পরে বিআরটির একটা মেজারমেন্ট আছে, চ্যাসিস সিট আসনের উপরে, চ্যাসিসের মডেল সিসির উপরে বিআরটি যে টাইপ অ্যাপ্রুভাল আছে, ওই টাইপ অ্যাপ্রুভাল মোতাবেক আমরা বডির দৈর্ঘ্য প্রস্থ হাইটা করে থাকি। আচ্ছা এই জায়গায় দেখতে পাচ্ছি যে একটা বাসে এই যে সামনের গ্লাসটা লাগানো হচ্ছে, রাইট? এই গ্লাস কি আসলে বাংলাদেশে তৈরি নাকি এগুলো বাইরে? বাংলাদেশেও তৈরি হয়, তবে এটা বাইরের গ্লাস, চায়না থেকে ইম্পোর্ট করা গ্লাস। আরেকটা বিষয়, আমার এই যে চোখের সামনে একটা স্লিপার বাস মনে হয় এটা হচ্ছে, মানে রোডে আমরা যেই কোয়ালিটির বাস দেখি, সব ধরনের বাসে কি আপনি তৈরি করেন? হ্যাঁ, আমাদের পক্ষে সেটাই সম্ভব। একদম লেগুনা থেকে আপনার 70 সিট পর্যন্ত বাস করা সম্ভব। এসি, নন এসি, কোস্টার, এই বাসগুলো আমাদের পক্ষে করা সম্ভব। তাহলে বেলাল ভাই, আমি যে ক্যারাভ্যানটা তৈরি করতে চাচ্ছি, যে মানে একটা ট্যুর পারপাস, যেখানে শোয়ার জায়গা থাকবে, কিচেন থাকবে আলাদা, ওয়াশরুম থাকবে আলাদা,
এই ধরনের যদি ক্যারাভেন তৈরি করতে চাই তাহলে আমাকে আসলে কোন কোন রুলসগুলো ফলো করতে হবে? এটা হচ্ছে যে আপনাকে চ্যাসিস নির্ধারণ করতে হবে। আপনি যেহেতু ক্যারাভ্যান করতে চান, এখানে হাই স্পিডের চ্যাসিস লাগবে, হাই স্পিড চ্যাসিস লাগবে, হাই সিসির চ্যাসিস লাগবে, আচ্ছা। বেশি সিসি বেশি হর্স পাওয়ারের চ্যাসিস, এবং টায়ারের সাইজ বড় হবে, চ্যাসিসটা একটু লং হবে, এর মধ্যে ক্যারাভ্যানগুলো করা সম্ভব। এবং সেই ক্ষেত্রে কি এই যে মডিফিকেশন যে আমি করলাম বিআরটির জন্য থেকে কি আলাদা কোনো পারমিশন নিতে হবে? এটা বিআরটির একটা টাইপ অ্যাপ্রুভাল আছে, ওই টাইপ অ্যাপ্রুভাল বাইরে গেলে আপনাকে আলাদা একটা পারমিশন নেওয়ার ইস্যু থাকে। যেহেতু আপনি বিআরটি টাইপ অ্যাপ্রুভালের মধ্যে থাকেন, ওই চ্যাসিসের উপরে যে টাইপ অ্যাপ্রুভাল অনুমোদন করেছে বিআরটি, তার মধ্যে থাকলে আপনাকে এক্সট্রা আর অনুমোদন নিতে হবে না। মানে ভেতরে যে ইন্টেরিয়রে আমি এত চেঞ্জ করছি এটার জন্য কোনো সমস্যা নয়? না, এটা কোনো সমস্যা না, সমস্যা না। আচ্ছা, তাহলে তো এটা মোটামুটি বলাই যায় যে আমি যে ক্যারাভানেরটা আসলে খোঁজ করতে এসেছিলাম যে কোথায় গেলে বানানো যায়, তাহলে সেটা এই ধরনের বাংলাদেশে যেই ওয়ার্কশপগুলো আছে প্রত্যেকটাতে আসলে এই ধরনের ক্যারাভান বানানো সম্ভব। হ্যাঁ, অনেকের কাছে সম্ভব। আমাদের মতো আরও অনেক এক্সপার্টরা আছেন, অনেক ফ্যাক্টরি আছেন, তারাও সম্ভব। তাদের পক্ষে এটা ক্যারাভ্যান বানানো অবশ্যই সম্ভব। বিলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। এবং মোটামুটি বলা চলে যে যেই ক্যারাভ্যানের খোঁজ করতে আমি এখানে এসেছিলাম, যে একটা ক্যারাভ্যান বানাবো, একটা মনের শান্তি নিয়ে পরিবারকে নিয়ে একটা ট্যুর দিতে পারবো, সেটি হয়তো এখানে বানানো সম্ভব। তো এইটা ছিল আজকের মতো ভবরের আয়োজনে। সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।